ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে ছুটে চলা একটি হাই স্পিড ট্রেন, যার ওজন শত শত টন। একটু ভাবুন তো, যে লাইনটার উপর দিয়ে এই দানবীয় ট্রেনটা ছুটে যাচ্ছে সেটা কতটুকু শক্তিশালী হতে পারে। আর এই রেল লাইনের জন্য দরকার হয় এমন এক নিখুঁত ও মজবুত স্টিলের পাত, যার একটিরই দৈর্ঘ্য ১০০ মিটার এবং ওজন ৬,০০০ কেজিরও বেশি হতে পারে। কিন্তু খনির সাধারণ লোহা কিভাবে ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে গিয়ে এই সুবিশাল ট্রেনের পাতে রূপান্তরিত হয়? আজ আমরা দেখব বিশ্বের শীর্ষস্থানীয় কারখানায় ঠিক কিভাবে এই রেল লাইনের পাত তৈরি করা হয় এবং কিভাবে একটি সত্যিকারের চলন্ত ফ্যাক্টরি সেই রেল লাইনগুলো নিখুঁতভাবে বসিয়ে দেয়। হাই স্পিড রেল লাইন দিয়ে যেসব ট্রেন যাতায়াত করে সেগুলোর স্পিড ঘন্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই স্পিড একটা ফর্মুলা 1 রেসিং কারের সর্বোচ্চ গতির প্রায় সমান। তবে একটি রেসিং কারের ওজন যেখানে মাত্র ৮০০ কেজির মতো হয়, সেখানে একটি ট্রেনের ওজন হয় শত শত টন। সাধারণ কনভেনশনাল রেল লাইনগুলো হাই স্পিড ট্রেনের এই ভয়ঙ্কর চাপ কোনোভাবেই সহ্য করতে পারবে না। প্রধান সমস্যাটা তৈরি হয় রেল লাইনের জোড়া লাগানো অংশ এবং তীক্ষ্ণ বাঁকগুলোতে। সাধারণ রেল লাইনে ট্রেন যখনই কোনো জয়েন্টের ওপর দিয়ে যায় তখন একটি ধাক্কা লাগে এবং খটখট শব্দ হয়, কিন্তু ঘন্টায় ৩৫০ কিলোমিটার স্পিডে এই ছোট ছোট ধাক্কাগুলোই হাতুড়ির বিশাল বাড়ির মতো কাজ করবে, যা পুরো স্ট্রাকচার ভেঙে ফেলতে পারে এবং ট্রেনকে লাইনচ্যুত করে দিতে পারে। তাই একটি নিরাপদ এবং আরামদায়ক জার্নি নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো রেল লাইনের জয়েন্টগুলো পুরোপুরি বাদ দেওয়া এবং একদম স্মুথ বাঁকের ডিজাইন করা। আর এই কারণেই রেল লাইনের এমন সব পাত তৈরি করতে হয় যেগুলো লম্বায় একটা ফুটবল মাঠের চেয়েও বড়। কিন্তু এত বিশাল সাইজের স্টিল পাত কিভাবে তৈরি করা হয়? এই আধুনিক রেল লাইন তৈরির গল্পটা শুরু হয় অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার একদম গভীরে। সুন্দর সব বাড়ি আর বরফে ঢাকা পাহাড়ের মাঝে লুকিয়ে আছে ভোস্টাল পাইপের বিশাল প্ল্যান, যারা জায়ান্ট রেল লাইন তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় একটি নাম। পুরো প্রসেসটা দেখতে বেশ চমৎকার। প্রথমেই একটি বিশাল ব্লাস্ট ফার্নেস বা চুল্লিতে আয়রন অর, কয়লা এবং চুনাপাথর ঢালা হয়। এরপর শক্তিশালী ইলেকট্রিক কারেন্ট প্রবাহের মাধ্যমে চুল্লির ভেতরের তাপমাত্রা প্রায় ১৬৫০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে সবকিছু গলিয়ে ফেলা হয়। যখন এই তাপমাত্রায় পৌঁছায় তখন মেটাল প্রায় তরল হয়ে যায় এবং ভেতরে সব ময়লা ও খাদ ওপরের দিকে ভেসে ওঠে, যা পরে সরিয়ে ফেলা হয়। এরপর এই গলিত মেটাল একটি বড় ঢালাইয়ের পাত্রে ঢালা হয়, যেখানে এর স্থায়িত্ব বাড়ানোর জন্য কার্বন, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে একটি সিরামিকের টিউব দিয়ে নিচে নামানো হয়। এই টিউব গলিত ধাতুকে অক্সিজেনের সংস্পর্শ থেকে রক্ষা করে, কারণ অক্সিজেন লাগলে পুরো মেটালটি নষ্ট হয়ে যেতে পারে। সেখানে থাকা গলিত মেটাল গিয়ে পড়ে বিভিন্ন ছাঁচের ভেতর, যা মেটালটিকে লম্বা আয়তকার ব্লকে রূপ দেয়। এগুলোকে বলা হয় ব্লুমস। এরপর অ্যাসিলিটিন ব্লো টর্চ দিয়ে প্রতিটি ব্লককে কেটে ১২ মিটার লম্বা টুকরো করা হয়। এরপর একটি ক্রেন দিয়ে এগুলোকে অন্য আরেকটি ফার্নেসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্টিলকে নরম করার জন্য পরবর্তী ৭ ঘন্টা ধরে প্রায় ১২৬০ ডিগ্রিতে আবার গরম করা হয়। প্রতি ৫ মিনিট পর চুল্লি থেকে একটি করে টকটকে লাল গরম পাত বেরিয়ে আসে। চুল্লি থেকে বের হওয়ার পরপরই এই গরম পাতগুলোর ওপর প্রচণ্ড হাই প্রেসারে পানি স্প্রে করা হয়। পানির প্রেসার এতটাই বেশি থাকে যে চরম তাপের সংস্পর্শে আসা মাত্রই পানি আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হতে থাকে। এই বিস্ফোরণের ধাক্কায় পাতের গায়ে লেগে থাকা সব ধরনের ময়লা দূর হয়ে যায় এবং ফার্নেস একদম নিখুঁত ও পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হওয়ার পর এই পাতগুলো চলে যায় আরেকটি ওয়ার্কশপে, যেখানে বড় বড় জায়ান্ট স্টিলের সিলিন্ডার থাকে। এগুলো অনেকটা ইন্ডাস্ট্রিয়াল পাস্তা বানানোর মেশিনের মতো কাজ করে, একদম মিলিমিটার লেভেলের নিখুঁত মাপে। এই রোলারগুলো মেটালটিকে চেপে চেপে ১২০ মিটার পর্যন্ত লম্বা না হওয়া পর্যন্ত টানতে থাকে। এগুলো বারবার মেটালটিকে প্রেস করতে থাকে এবং টেনে লম্বা করে এর সেই পরিচিত টি এর মতো আকার তৈরি করে। একদম শেষ রোলার থেকে বের হওয়ার ঠিক পরেই যখন পাতটি চরম প্রচণ্ড গরম থাকে, তখন এই রেল লাইনটিকে একটি কম্পিউটার কন্ট্রোলড কুলিং সিস্টেমের মধ্যে দিয়ে পার করা হয়। যদিও রেল লাইনের পাতের আকারটা তৈরি হয়ে গেছে, কিন্তু এর ওপরের যে অংশে ট্রেনের চাকা ঘোরে সেটা তখনও বেশ নরম থাকে। এটিকে শক্ত করার জন্য পাতগুলোকে পলিমার নামে এক ধরনের লিকুইড প্লাস্টিকের ভেতরে চুবানো হয়। এই কুলিং প্রসেসের কারণে স্টিলের মলিকিউলার স্ট্রাকচার বাতাসে ঠান্ডা করার চেয়ে অনেক বেশি ঘন এবং মজবুত হয়। পাতের ওপরের অংশ শক্ত হওয়ার ফলে ট্রেনের চাকাগুলো যেন
এর পৃষ্ঠের উপর দিয়ে উড়ে চলতে পারে, আর ঘর্ষণ ও ক্ষয়ও একদম কমে যায়। এটি শুধু ট্রেনকে আরও দ্রুতই করে না, বরং টানা ব্যবহারের পরও রেল লাইনটিকে অন্তত 25 বছর পর্যন্ত টিকে থাকতে সাহায্য করে। শক্ত করার প্রসেস থেকে বের হওয়ার পর পাতগুলো ঠিক একদম সোজা থাকে না। এটি ঠিক করার জন্য পাতগুলোকে একটি সোজা করার মেশিনে ঢোকানো হয়। রেলের এই পাতগুলো বড় ডায়ামিটারের দুটি সেট রোলারের মাঝখান দিয়ে পার হয়। প্রথম সেটের রোলারগুলো স্টিলকে ভার্টিক্যাল ওপর ও নিচ থেকে প্রেস করে, আর দ্বিতীয় সেটটি হরিজন্টাল দুই পাশ থেকে প্রেস করে। মেশিনটি পাতটিকে এর ন্যাচারাল পয়েন্টের চেয়েও বেশি বাঁকিয়ে দেয়, যার ফলে স্টিলের ফাইবারগুলো বাধ্য হয়ে আবার নতুন করে রিঅ্যালাইন হয়। এই ব্যালেন্সটা খুবই সূক্ষ্ম। যদি কম প্রেস করা হয় তবে পাতটি আবার আগের মতো বাঁকা হয়ে যাবে, আর যদি খুব বেশি প্রেস করা হয় তাহলে স্টিল দুর্বল হয়ে পড়বে। এখানে থাকা লেজার সেন্সরগুলো পাতের বাঁকা অংশগুলো মাপে এবং অটোমেটিকভাবে রোলারের প্রেসার অ্যাডজাস্ট করে নেয়। পাতটি একবার পুরোপুরি সোজা হয়ে গেলে এবার এর ফাইনাল ডাইমেনশন দেওয়ার পালা। রোলারের ভেতর দিয়ে ঢোকা এবং বের হওয়ার কারণে পাতের দুই প্রান্তে একটু একটু ত্রুটি থেকে যায়। এই অংশগুলোকে বড় ডায়ামিটারের কড়া দিয়ে কেটে ফেলা হয়, যেগুলো পানি দিয়ে ঠান্ডা করা হয়। এই কাটাটা একদম পারফেক্টলি লম্বালম্বি হতে হয়, যাতে রেল লাইনে ওয়েল্ডিং করার সময় মাঝখানে কোনো গ্যাপ না থাকে। ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগে প্রতিটি পাতকে প্রতি সেকেন্ডে 1.5 মিটার স্পিডে একটা নিখুঁত স্ক্যানিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটি ক্যামেরা এবং লেজার সিস্টেম যে কোনো ধরনের ত্রুটি খুঁজে বের করে। এখানে সামান্য কয়েক মিটারের ভুল ধরা পড়ে। পাতের মাথার অংশটি যদি দরকারের চেয়ে মাত্র 1 মিটারও চওড়া হয় তাহলে ট্রেনের চাকাগুলো অসমানভাবে ক্ষয় হবে। এরপর ম্যাগনেটিক টেস্টের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে স্টিলের সারফেস একদম মাইক্রোস্কোপিক ফাটলগুলো খুঁজে বের করা হয়, যাতে এমন কোনো ফাটল না থাকে যা পরে বড় হতে পারে। আল্ট্রাসনিক রশিগুলো সাউন্ড ওয়েভ তৈরি করে, যা স্টিলের ভেতর দিয়ে পার হয়ে যায়। এটি স্টিলের ভেতরে থাকা এয়ার বাবল, ময়লা বা মাইক্রো ফাটলগুলো খুঁজে বের করে, যা মানুষের খালি চোখে দেখা একেবারেই অসম্ভব। কম্পিউটার যদি একদম ছোট একটা দাগও ধরতে পারে তবে পাতটিকে ম্যানুয়াল ইন্সপেকশনের জন্য পাঠানো হয়। যদি ভেতরে কোনো ত্রুটি থাকে তাহলে সেটিকে সাথে সাথে বাতিল করে দেওয়া হয়, কারণ হাজার হাজার যাত্রীর জীবন নির্ভর করে এই পাতের উপর। তাই এতে একটা আঁচড়ও থাকা চলবে না। একদম শেষের চ্যালেঞ্জটি হলো পরিবহন। 120 মিটার লম্বা এবং 7 টন ওজনের একটি পাত কিভাবে পরিবহন করা হয়? এর জন্য রোবোটিক আর্ম ব্যবহার করা হয়, যেগুলোতে বিশাল ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে। এগুলো অসম্ভব সূক্ষ্মতার সাথে রেল লাইনের পাতগুলোকে তুলে নেয়। এগুলোকে অনেক লম্বা স্পেশাল বগিতে রাখা হয়, মাঝখানে কয়েক সেন্টিমিটার ফাঁকা রেখে, এবং শক অ্যাবজর্বার ও ব্লক দিয়ে সুরক্ষিত করা হয় যাতে একে অপরের সাথে ঘষা না খায়। যাত্রাপথে সামান্য একটা আঁচড়ও স্টিলকে দুর্বল করে দিতে পারে এবং পাতগুলোকে আবারও চুল্লিতে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। কিন্তু ট্রেনের লাইন কিভাবে বসানো হয়? রেল লাইন বসানোর জন্য এক ধরনের বিশেষ ট্রেন ব্যবহার করা হয়, যাকে ইন্টিগ্রাল রিনিউয়াল ট্রেন বলা হয়। এটি মূলত চাকার ওপর চলা শত শত মিটার লম্বা একটি আস্ত ফ্যাক্টরি, যা পুরো কাজটাই একাই করে। এই মেশিনগুলো দিনে 500 থেকে 2000 মিটার পর্যন্ত রেল লাইন বসাতে পারে, যে কাজটা আগে করতে কয়েক সপ্তাহ সময় এবং শত শত শ্রমিকের প্রয়োজন হতো। মেশিনটি ব্যালাস্টের ওপর দিয়ে এগিয়ে যায়। হাইড্রোলিক আর্মগুলো স্পেশাল বগিতে করে আনা সেই 120 মিটার লম্বা নতুন রেল লাইনের পাতগুলোকে সামনে এগিয়ে দেয়। এটি সবচেয়ে চমৎকার একটি দৃশ্য। মেশিনের ভেতর কংক্রিটের স্লিপারগুলোর একটি স্টোর থাকে, যেগুলো একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে এগোতে থাকে। মেশিনটি যখন সামনের দিকে এগোয় তখন রোলারগুলো ভারী স্টিলের পাতগুলোকে গাইড করে নিয়ে যায় এবং খুব সাবধানে স্লিপারের বেস প্লেটগুলোর উপর বসিয়ে দেয়। পাতটি স্লিপার স্পর্শ করার সাথে সাথে মেশিনের একটি ইউনিট অ্যাঙ্করগুলো ডিটেক্ট করে এবং রোটেশনাল ফোর্স ব্যবহার করে ক্লিপগুলোকে টাইট করে দেয়। এতে রেল লাইনের পাতটি শক্তভাবে আটকে যায়, তবে গরমের কারণে প্রসারিত হওয়ার জন্য প্রয়োজনীয় ফ্লেক্সিবিলিটিও বজায় থাকে। একবার রেল লাইন বসানো হয়ে গেলে এর ওপর দিয়ে ট্যাম্পিং মেশিন পার হয়। এতে থাকা মেটালের আঙুলগুলো পাথরের ভেতরে ঢুকে ভাইব্রেট করতে থাকে। এর ফলে পাথরগুলো স্লিপারের নিচে একদম পারফেক্টলি সেট হয়ে যায়, যা রেল লাইনকে লেভেল করে এবং বাঁকের জায়গাগুলোতে একদম সঠিক ঢালে তৈরি করে। হাই স্পিড ট্রেনগুলো যাতে সেই বিরক্তিকর খটখট শব্দ ছাড়াই ঘন্টায়
300 কিলোমিটারের বেশি স্পিডে চলতে পারে, সেজন্য রেল লাইনের পাতগুলোকে স্ক্রু দিয়ে আটকানো হয় না, বরং ওয়েল্ডিংয়ের মাধ্যমে এগুলোকে জোড়া লাগিয়ে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা একটি মাত্র কন্টিনিউয়াস পাতে পরিণত করা হয়। দুটি পাতের জয়েন্টের জায়গায় একটি সিরামিকের মোল্ড বা ছাঁচ বসানো হয় এবং মাঝখানে সামান্য একটু ফাঁকা রাখা হয়। ছাঁচের ওপরে রাখা একটি পাত্রে অ্যালুমিনিয়াম পাউডার এবং আয়রন অক্সাইড মেশানো হয়। এই মিশ্রণে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটি কেমিক্যাল রিয়াকশন ঘটে, যা কয়েক সেকেন্ডের মধ্যেই 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। গলিত স্টিল সরাসরি ছাঁচের ভেতরে গিয়ে পড়ে, গ্যাপটি পূরণ করে এবং দুটি পাতের প্রান্তকে গলিয়ে এক করে দেয়। ঠান্ডা হওয়ার পর ছাঁচটি ভেঙে ফেলা হয় এবং একটি গ্রাইন্ডিং মেশিন সারফেসটিকে এমনভাবে পালিশ করে যে হাত দিলে জয়েন্টটি একদমই বোঝা না যায়। এভাবেই ট্রেনের লাইন জোড়া লাগানো হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন ভিডিও দেখতে পছন্দ করে এমন কারোর সাথে শেয়ার করুন। এছাড়া এমন আরও চমৎকার সব ভিডিও দেখতে যন্ত্রজগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো বিদায়, ধন্যবাদ।